এখন ইষ্টপ্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় তপস্রবা মল্লিক দাদাকে। দাদা জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 9:30 পর্যন্ত। হ্যাঁ। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাদে পদ্মে ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরমাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকে শ্রীচরণে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রত্যেকে মঙ্গল কামনা করি পরম পিতার রাতিল চরণে। প্রত্যেককে আমরা আনন্দিত জয়। ঠাকুর বলছেন ইষ্টভীতি সম্বন্ধে, ইষ্টভীতি জিনিসটা হলো আমাদের ভেতরে একটা বিরাট শক্তি তৈরি করে, আর সেটা বিপদ আপদে আমাদের উপস্থিত বুদ্ধি তৈরি হয়, সেগুলো আমাদের বাঁচায়। ঠাকুর বললেন নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভীতি করলে আমাদের মস্তিষ্ক কোষ ও স্নায়ু বিধানের মধ্যে একটা সত্তা পোষণী লাউজিমা অর্থাৎ উপাদান সঞ্চিত, বিপদ আপদে সেই সঞ্চিত সম্পদ রক্ষা করে। অর্থাৎ আমরা যে চাকরি করছি, ব্যবসা করছি, ব্যাংকে টাকা জমা করছি প্রত্যেক মাসে, অপারেশন হলো, সেই টাকাটা উঠিয়ে আমি আমার অপারেশন করে সুস্থ হলাম। ঠিক সেরকমই আমরা যে নিষ্ঠা সহকারে যজন যজন ইষ্টভীতি করি, অনেকে প্রশ্ন করে যে ডিপিআর করতে যাই কি হয়। এই সঞ্চিত হতে থাকে সেটা স্নায়ু বিধান আর মস্তিষ্ক কোষের মধ্যে, এই উপাদানগুলো সঞ্চিত হয়। বিপদ আপদে আমরা বলি না বিপদে পড়েছে কিভাবে রক্ষা পেয়ে গেলাম, অদ্ভুত ভাবে ওই সঞ্চিত সম্পদ আমাদের রক্ষা করে ঠাকুর বলছেন। তাই ইষ্টভীতি যে মানুষ করবে তার পিছনে একটা বিশ্বাস চাইতে একজন জিজ্ঞেস করলেন। ঠাকুর বলছেন বিশ্বাস অবিশ্বাসের কথা না, তাকে দেব এই সুকেন্দ্রিক আকুতিতে যা হবার তা হবে। যাতে সুকেন্দ্রিক হব, অর্জন করব, যার জন্য আমার অ্যাডজাস্টমেন্ট তেমন হবে, আমার বন্ধু বান্ধব, ছেলে বউ, আত্মীয় স্বজন, টাকা পয়সা প্রভৃতি, ঘর সংসার যাবতীয় যা কিছু অনুপাতিক, তদনুপাতিক মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট। মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট মানে সার্থক বিন্যাস হতে থাকবে। তো মিনিংফুল একটা জীবনে অ্যাডজাস্টমেন্ট আমাদের হতে থাকে, আমরা যারা ঠাকুর নিয়ে চলি অদ্ভুত ভাবে এইসব জিনিসগুলো হতে থাকে। সেই জন্য ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা, ইষ্ট কেন্দ্রিকতা এইগুলো করে যাদের জীবনের ইষ্ট ধান্দাই হলো মেন ধান্দা, তাদের জীবনটা এইভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। তাকে আর ওই আর টাকা পয়সার জন্য চিন্তা করতে হয় না, আত্মীয় স্বজনের সঙ্গে কিভাবে রিলেশন, প্রবৃত্তি কিভাবে, এই যে আমরা প্রবৃত্তিকে ইয়ে করছি, আর ঘর সংসার, ছেলে বউ সবই অ্যাডজাস্ট হতে থাকে। আমার যা কিছু দিয়ে তাকে ফুলফিল করব, তিনি সর্বাগ্রে, আমিও সেখানে তলিয়ে গেছি। আমার খাওয়ার আগে তাকে নিবেদন মানে আমি আমার জগৎ নিয়ে তাকে মুখ্য করে চলেছি। বাবা বলতেন ঠাকুরকে প্রাইমারি করে চলতেন, বাকি সব সেকেন্ডারি। যেমনি আমার হয়তো 5খানা কাজ আছে, একটা হয়তো ঠাকুরের কাজ, আমি ওই ঠাকুরের কাজটাকেই প্রাইমারি করে করলাম, বাকি কাজগুলো হয়তো সেদিনকে হলো না। দেখা যাবে অদ্ভুত ভাবে সেইগুলো হয় নিজের থেকেই হয়ে গেছে, কিংবা খুব কম চেষ্টাতেই ফোনেই হয়ে গেল, বা পরের দিন গিয়ে করে দিলাম সেটাও হয়ে গেল। এইভাবে আমরা যারা ঠাকুরকে নিয়ে চলেছি তারা এগুলো উপলব্ধি করেছি। তাই ঠাকুর বলছেন তাকে মুখ্য করে চলা। আমি আমার খাবার আগে, জলগ্রহণের আগে তাকে নিবেদন করবো, তাকে খাও। দৈনন্দিন ওই করার ফলে এমন শক্তি সঞ্চিত হতে থাকে যে বিশেষ বিপদ আপদের মুহূর্তে তার প্রভাবে সহজেই আমরা বিপদ উত্তীর্ণ হতে পারি। ইষ্টানুচলনে আয়ুর অপব্যয় হয় কম, তাই মূল সম্ভবতার পূর্ণ সুযোগটা পাওয়া যায়। তো এইভাবে ঠাকুর ঠারে ঠারে ইষ্টভীতি, ঠাকুর বললেন ইষ্টভীতি সারা নিষ্ঠা সহ করলে
সারা দুনিয়া টলমল করবে, তুমি অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এটা হলো নিকুম্ভিলা যজ্ঞ। সেটা আবার কি, রাবণের ছেলে ইন্দ্রজিৎ এটা রোজ করত। তাকে মারা সম্ভব ছিল না, কোনো যুদ্ধে পরাজিত হতো না, কেউ মারতে পারতো না। লক্ষণ যেদিন তাকে মারলো, তার নিকুম্ভিলা যজ্ঞকে ভঙ্গ করে দিয়েছিল। তাই ঠাকুর বলছেন, নাম ধ্যান ইষ্টভীতি করে যে বেরোয়, নিকুম্ভিলা যজ্ঞ করে বেরোনোর মতো। তাহলে এই জিনিসগুলো মাথায় সেট করে নিতে হয়। এইগুলো যখন আমরা ডিপি ওয়ার্ক করতে যাই, সেইগুলো সব কাজে দেয়। তো সেই জন্যে একদিন এই যে আমরা ডিপি ওয়ার্ক করছি, ঠাকুর যার থেকে মানুষগুলো ছিটকে গেছে, ঠাকুর বললেন ইষ্টভীতি বিহীন দীক্ষা কবুকির চেতন নয়। তার মানে ইষ্টভীতি ছেড়ে দিলে দীক্ষাটার চেতনা থাকে না। সেই মানুষগুলো বিপদের মধ্যে আছে, তাদের বাঁচানোর জন্য ঠাকুর আকুল চেষ্টা করে, তার প্রাণে ব্যথা লাগে। যেমনি একটা মার সাতখানা ছেলে একজন হারিয়ে গেছে, যদি সেই ছেলেটাকে মেনে মার কোলে দেওয়া যায়, মার যে আনন্দ হয়, যতই ছেলে থাক, কিন্তু ওইটার জন্যই তার প্রাণ কাঁদতে থাকে। তাই ঠাকুরেরও প্রাণ কাঁদতে থাকে, যেই মানুষগুলো তার থেকে দূরে সরে গেছে, ইষ্টবিধি ছেড়ে দিয়েছে। তাই আচার্যদেব সুযোগ করে দিলেন ঠাকুরের মুখে হাসি ফোটানোর। এই হলো ডিপি কাজ, ডিপি ওয়ার্ক। যারা করেছি তারাই জানি, যারা এখনো করিনি তারা এগুলো জানার চেষ্টা করব। একদিন ঠাকুর, সবাই আমরা খুব গল্প ভালোবাসি, টুকটাক আজকে একটু গল্পই করা যাক, কঠিন কঠিন জিনিস। একদিন ঠাকুর খুব ছটফট করছে, বিছানায় এদিক ওদিক ছটফট করছেন, দুশ্চিন্তায় রয়েছে। কেষ্টদা ঘরে এলেন, এসে প্রণাম করে দেখলেন ঠাকুরের এই অবস্থা। বলেন, ঠাকুর কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? ঠাকুর আপনার কি কষ্ট, কি অসুবিধা? ঠাকুর বললেন, কেষ্টদা যা চাইবো দেবেন? কেষ্টদা বললেন, হ্যাঁ বলুন। ঠাকুর বললেন, একটা ছাগল বিক্রি হয়ে গেছে, তার বাচ্চা দুটো খুব কাঁদছে মায়ের জন্য। সেই ছাগলটাকে তার চেয়ে বেশি দামে কিনে এনে বাচ্চা দুটোর কাছে এনে দেবে, পারবেন? কেষ্টদা বললেন, চেষ্টা করছি ঠাকুর। ঠাকুর জায়গাটা বলে দিলেন, কোথায় বিক্রি হয়েছে, বাচ্চাগুলো কোথায় রয়েছে, এবং ছাগলটাকে কিনে নিয়ে কোথায় চলে গেছে সেটাও বলে দিলেন। কেষ্টদা বেরিয়ে গেলেন, ব্যবস্থা করলেন, সেই ছাগলটাকে বেশি দামে কিনে এনে বাচ্চাদের কাছে দিয়ে তারপরে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর ছাগল আর বাচ্চা দুটোর, যে ছাগলটা যে গেল, বাচ্চারা কি আনন্দ মাকে পেয়ে। আর ঠাকুরের ঠাকুরের মানে মন সব চেঞ্জ হয়ে গেছে, যে দুশ্চিন্তা ছিল ঠাকুরের ফেস চেঞ্জ হয়ে গেছে। আর ঠাকুর কেষ্টদাকে যেই ঢুকলেন, বললেন, কেষ্টদা জব্বর কাজ করেছে। তো সেই একটা ছাগলের জন্য যার প্রাণ কাঁদে, এই মানুষগুলো যে দূরে সরে গেছে ঠাকুরের কাছ থেকে, সেগুলোকে যদি ঠাকুরের কোলে এনে দিতে পারি, ঠাকুর কত না খুশি হবেন। তো আমরা যজন যাজন ইষ্টবিধি শাস্ত্রের সদাচার সৎসঙ্গ যত যাই করি, ইষ্টের মুখে হাসি ফোটানোর জন্য, তার তৃপ্তির জন্য কিছু কাজও করা উচিত আমাদের। যাই হোক, একবার এই ইষ্টভীতি সম্বন্ধে একজন এসে ঠাকুরকে প্রশ্ন করলেন যে, ইষ্টভীতি জিনিসটা কি, এতে টাকা কেন দিতে হয়, এতে কি ব্যাপার? এইভাবে প্রশ্ন করেছিল ঠাকুর। ঠাকুর কিছুক্ষণ চুপ থাকলেন, বলেন, শোনেন দাদা, এক কাজ করেন, আপনি কোথায় থাকেন? বললো, বর্ধমানে এই জায়গায়। বলেন, আপনি এক্ষুনি বাড়ি চলে যান, যে ট্রেন পাবেন সিটিতে গিয়ে সেই ট্রেনেই চলুন, দেরি করবেন না। তো ঠাকুর এভাবে যখন বলছেন, আচ্ছা ঠিক আছে ঠাকুর, আচ্ছা তাই বলে সে সঙ্গে সঙ্গে চলে গেল যোশী। ঠাকুর বলেছেন যখন, যে ট্রেন পেলে চলে গেল বর্ধমান। ওখান থেকে যখন যাচ্ছে, প্রচন্ড ঝড় জল বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, কোন রকমে
সে একটা রিক্সা নিয়ে সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর গুড়গুড় করছে, আকাশ ডাকছে, আর প্রচন্ড বৃষ্টি মুষলধারে। যাই হোক, বাড়ির কাছে গিয়ে সে নেমেছে, গেটের কাছে এসে তার ছেলেকে ডেকেছে ছেলের নাম করে জৌরি। আর গেট খুলে ভেতরে ঢুকছে। ওর ছেলে বাবা এসেছে বাবা এসেছে বলে বিছানায় পড়ছিল, মার সঙ্গে মা পড়াচ্ছিল। দৌড়ে এসছে গেটের কাছে ছেলে, আর পেছন পেছন মাও এসছে। সেই সময় একটা বিরাট বাজ পড়েছে। আর ওদের যে ছাদের যে বিরাট প্লাস্টার, ওইগুলো সমস্ত ধসে পড়েছে সেই বিছানার। যে ওই বাজের ইয়েতে চমকে গেছে, সবাই খাবড়ে গেছে। ভেতরে যখন গেছে দেখে যে বিছানায় পড়ছিল সেইখানে এই বিরাট একটা চাই পড়ে একেবারে, ওরা যদি থাকতো বাঁচতো কিনা, বাঁচতো কিনা চিন্তার ব্যাপার। সে মনে করলো যে এটা ঠাকুরই আমাকে ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিলেন। বৃষ্টি থামার পর সে আবার দেবঘরে গিয়ে ঠাকুরের কাছে ক্ষমা চাইলো, বলল ঠাকুর আমি বুঝে গেছি এসটিভিটি কি জিনিস। তো যাই হোক, একজন ঠাকুরকে বললেন, ঠাকুর আমরা তো জানি মানি ইজ লস্ট, নাথিং লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। এই কথাটা কেমন? ঠাকুর বললেন, হ্যাঁ ভালো, তবে ক্যারেক্টার লস্ট, এভরিথিং লস্ট নয়, কিন্তু আইডিয়াল লস্ট, এভরিথিং লস্ট। যার ইষ্ট যার জীবনে নেই তার জীবন অন্ধকার। রত্নাকর দস্যু নারদের সংস্পর্শে এসে বাল্মীকি হয়ে উঠল, যে রামায়ণ লিখেছিল। জগা মাধায় চৈতন্যের সংস্পর্শে এসে তাদের জীবন চেঞ্জ হয়ে গেল। আর এক লেডি যিনি বেশ্যা ছিলেন, যিশুর সংস্পর্শে এসে তিনি এক ভক্ত মহিলা হয়ে উঠলেন। গিরিশ ঘোষ রামকৃষ্ণের সংস্পর্শে এসে কেমন চেঞ্জ হয়ে গেল। আর হেমকবি যিনি মাদকাসক্ত ছিলেন, তিনি ঠাকুরের সংস্পর্শে এসে কেমন চেঞ্জ হয়ে গেল। তো এই হেমকবি মানে অনেক গান লিখেছেন, আমরা সবসময় পড়িও। আগে তো এইসব গানই ছিল, এখন তো অনেক গান, আমরা ছোটবেলায় এইসব গানই করতাম। তো ঠাকুর ঠাকুরের মা চেয়েছিলেন হেমকবি খুব ভালো রামকৃষ্ণের সেই গান করতেন, পদাবলী নানা রকম, সেইগুলো ঠাকুরমা শুনতে চেয়েছিলেন। তাই তাকে আনার জন্য ঠাকুর লোক পাঠান। তো হেমকবি বলেন যে আমি তো খুব মদ ছাড়া থাকতে পারি না, আমাকে মদ খেতেই হয়। তো ঠাকুরকে জানানো হলো, ঠাকুর বললেন ঠিক আছে, নিয়ে আসুন। ঠাকুর বললেন আমি আপনাকে নিজে মদ দেব। তো এইভাবে মদ দিত যখন ঠাকুরের দরকার, কিন্তু ঠাকুর চালাকি করে ভাইলাম গ্লাসে গ্যালেসিকা নামক একটা হোমিওপ্যাথি ওষুধ সেই মদের মধ্যে মিশিয়ে দিতেন। আর বিকেল 4টে হলে তার মদ দরকার হতো, ঠাকুর নিজে হাতে দিতেন। আর এইভাবে খেতে খেতে সে ধীরে ধীরে তার মদাসক্ত, ঠাকুর যখন সাজিয়ে দিচ্ছেন সবকিছুতে, তার ভেতরে একটা সংকোচ অনুভব হলো, এবং এই ওষুধেরও কাজ করলো। সে ধীরে ধীরে ছেড়েও দিল মদ, ঠাকুরের দীক্ষাও নিল। আর সে গান লিখে ফেললো, হে রাধা স্বামী অন্তরতম মম অন্তর জানি। একবার এই যে ঠাকুর বললেন আমরা যে নিষ্ঠা সহকারে যজন যজন স্তুতি করি, তাতে মস্তিষ্ক কোষ ও স্নায়ু বিধানের মধ্যে সত্তা পোষণে লাউজিমা সঞ্চিত হয়। লাউজিমা মানে উপাদান। তো বিপদ আপদে সেই সঞ্চিত সম্পদ আমাদের রক্ষা করে, এটা ঠাকুর বলছে। ঠিক আছে, এবার তার অনেক ঘটনা রয়েছে, নানান রকম আমরা জীবনে অনুভব করেছি।
তা আমার ছোটবেলার স্টুডেন্ট লাইফে একটা ঘটনা বলি। ছোটবেলায় দেওঘরে ছিলাম, তারপর ঠাকুর যখন মহাপ্রয়াণ ঘটলো 69-এ, তারপরে আমার দিদি ওখানে বাজদা কলেজের লেকচারার ছিলেন, তারও বিয়ে হয়ে গেল কলকাতায়, তিনি চলে এলেন। আমরা ভাগলপুরে, বাবা শিক্ষক ছিলেন ভাগলপুর ইউনিভার্সিটি। তো ওইখানে আমি পড়াশোনা আরম্ভ করলাম। তো ফিজিক্সে অনার্স নিয়ে পড়ছিলাম, এক বন্ধু ছিল, সে দুজনেই আমরা ফার্স্ট ক্লাসে পাস করলাম। তো সে পিএনটিতে সিউড়িতে জয়েন করলো অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার। তা আমার সঙ্গে কথা হচ্ছিল, বললো তুইও চলে আয়, তুইও জয়েন কর, একসঙ্গে দুজনে থাকবো। তো আমি বললাম কিভাবে? বললো যে অ্যাপ্লাই করতে হবে, তুই সব কাগজগুলো সার্টিফিকেট গুলো নিয়ে আয়। তা তখন তো জেরক্সের ব্যাপার ছিল না, যেসব মেশিন মেশিন ছিল। তো আমি অরিজিনাল গুলো সব নিয়ে একটা সুটকেসে গেলাম। তো গিয়ে তার কাছে দেখা গেল যে বললো একটা রেশন কার্ড লাগবে, বেঙ্গলের একটা রেশন কার্ড। আমার কাছে তো বিহার। যাই হোক, আমি বললাম তুই কিভাবে ম্যানেজ করলি? বললো আমার জেঠু এখানে থাকে, আগে থেকেই করে রেখেছিল। তো যাই হোক, আমি যখন ফিরছি ভোরবেলার ট্রেন, ওখানে বারোয়ার স্টেশন এসে, তো বললো ওখানে বারোয়ারতে 4-5 মিনিট ট্রেন দাঁড়ায়, গিয়ে টুক করে কিছু কিনে দিস, জল খাবে। আমি তো খুব রাগ। তো আমি তাই করলাম। তো আমার একটা স্বভাব ছিল যে ট্রেন থেকে নামার সময় আমি ট্রেনের কামরা, প্রত্যেকটি বগির একটা নম্বর থাকে, তো সেই নম্বরটাকে আমি দেখে নিই। যাই হোক, বাইরে বেরোলাম, কিনে 2-3 মিনিটের মধ্যেই আমি চলে এসেছি। দেখি ট্রেন ছেড়ে দিয়েছে, যেহেতু ট্রেনটা লেট ছিল তাই আর 4-5 মিনিট দাঁড়াইনি। তা আমি বললাম রে, আমার ট্রেন চলে যাচ্ছে, দৌড়বো কি কি করবো চিন্তা করছি। সবাই বলছে না না কিছু করবেন, দৌড়বেন না, ছেড়ে দিন ছেড়ে দিন, গেছে গেছে। তা আমি দেখলাম ওতে তো আমার সমস্ত সার্টিফিকেট যা আছে সমস্ত সব অরিজিনাল। ঠাকুর বললেন যারা ঠিক মতো নিয়ম মতো ইষ্টবিধি করে, নাম ধান যজন যজন করে, সারা দুনিয়া টলমল করবে, তুমি অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আমার সব জীবনের সমস্ত কিছু চলে গেল। আর এটা পাওয়া যে একটা ট্রেনে যদি চলে যায়, সেই সুটকেস রয়েছে, তার মধ্যে একটা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স একটা বই থাকতো, তাতে জেনারেল নলেজের অনেক কিছু থাকতো, সেগুলো আমরা পড়তাম। সেই ম্যাগাজিনটা পড়ছিলাম, সোয়েটারটা খুলে রেখেছিলাম ব্যাগের উপরে, ব্যাগটা নিচেই ছিল। ট্রেনটা বেশি ভিড় ছিল না, আর আমি ট্রেনের মাঝামাঝি ছিলাম, কামরায়। যাই হোক, আমি নিশ্চিন্তে খাবারগুলো আগে খেলাম, খেয়ে গেলাম অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, দেখি সে গল্প করছে, তো গল্পই করে যাচ্ছে, আর আমার ট্রেন এদিকে চলে যাচ্ছে। যাই হোক, ঠাকুরের নাম করছি। তারপরে অনেকক্ষণ পর ঠাকুর বললেন ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। তো ঠাকুর বললেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ। যথাসময় ইষ্ট নির্দেশ মানে যে সময় ঠাকুর যা বলেছেন সেইটা করণীয়। ধৈর্য ধরার কথা বললেন সত্যানুসরণে। তা আমি অধৈর্য না হয়ে তাকে বারবার পিঞ্চ না করে চুপচাপ দাঁড়িয়ে আছি, নাম করছে। সে আমাকে দেখছে আর কথা বলেই যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ পর ফোনটা নামিয়ে আমার দিকে তাকালো, বলে হ্যাঁ বলুন, ইয়ং ছেলে। তাহলে দেখুন, আমি তো এরকম গ্রাজুয়েশন করেছি, এরকম গেছিলাম সিউড়ি। তো সেখান থেকে ফিরছি যখন, এই ট্রেন আমার জিনিসপত্র ছিল, আমি ভেবেছিলাম যে 5 মিনিট দাঁড়া, 4 মিনিট, কিন্তু লেট ছিল বোধহয়, মনে হয় তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তা আমার ওখানে সমস্ত সার্টিফিকেট অরিজিনাল। তা আমি এখন তো নানান জায়গায় অ্যাপ্লাই করব, যদি এমএসসি করি সেখানে অ্যাপ্লাই করব। তো সে বলে আপনি চিন্তা করবেন না, আপনার আমি ট্রেনের কামরার যে নম্বরটা তাকে বলে দিলাম, আর কোন জায়গাটায় রয়েছে, জানলার ধারে বসছিলাম একজন, কামরাটার মাঝামাঝি, আর কি কি ছিল সব বলে দিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স এই। তো সেই সমস্ত নিয়ে নেক্সট স্টেশনে, তিন পাহাড় স্টেশনটা, সেখানে
ফোন করে দিল স্টেশন মাস্টারকে, বললো আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা গিয়ে দেখাবেন, আপনি সব পেয়ে যাবেন, চিন্তা করবেন। এই পরের ট্রেন আসছে, এক্ষুনি ঢুকলো বলে আপনি ওদের চড়ে যান। তা আমি চড়ে গেলাম ট্রেনে। পরের স্টেশনে যেই ট্রেন থামলো, দৌড়ে গিয়ে দেখি সামনে আমার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, সমস্ত সার্টিফিকেট ব্যাগের মধ্যে, সেই ব্যাগ, সোয়েটার আর কারেন্ট অ্যাফেয়ার্স। চিঠিটা দেখালাম, জিনিসটা নিয়ে চলে এলাম। এক অদ্ভুত আশ্চর্য জিনিস। আরেকটা ঘটনা বলি, এই যে সত্তা পোষণে লাউজিমা সঞ্চিত হয় স্নায়ুকোষ, মস্তিষ্ক কোষ আর স্নায়ু বিধানের মধ্যে, বিপদ আপদে সেই সঞ্চিত সম্পদ রক্ষা করে। তাই সবাই আমরা যেন যজন যজন স্থিতিটা ঠিক মতো করি, যেভাবে ঠাকুর বলছে, এটাই কিন্তু আসল জিনিস। তো যাই হোক, তো তখন আমি সবেমাত্র ব্যাংকে জয়েন করেছি, দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম, এমএসসিও হলো, চাকরি এখানে হলো না রেশন কার্ডের জন্য, ঠাকুরের তাই ইচ্ছা ছিল, চলে গেলাম এমএসসি পড়তে দিল্লিতে ফিজিক্সে। তারপরে ব্যাংকে জয়েন করলাম, এসে ফার্স্ট পোস্টিং হলো। আমাকে জিজ্ঞেস করেছিল, আমার বাড়ি ভাগলপুরে ছিল সেই সময় বলে, ভাগলপুর জোনাল অফিসে আমার পোস্টিং হলো। তো সেইখান থেকে আমি জল খাবার করতে বাড়িতেই এসে খেতাম, সব তো পেঁয়াজ রসুন ভরা এখানে ক্যান্টিনে, তাই খাওয়া যেত না। বিশাল ক্যান্টিন, সুন্দর ক্যান্টিন, কিন্তু আমি বাড়িতে এসে খেয়ে যেতাম। তো সেখানে আমি যেহেতু স্পোর্টস ছিলাম, স্পোর্টস করতাম, আমার প্রচুর প্রাইজ, প্রচুর সার্টিফিকেট, সেই স্কুল থেকে আরম্ভ করে ব্যাংকের নানান রকম চ্যাম্পিয়ন ছিলাম। তো ওখানে ব্যাংক থেকে, পার্টনার সার্কেল থেকে বললো যে বেস্ট স্পোর্টসম্যান, বেস্ট সোশ্যাল ওয়ার্কার আর বেস্ট লিটারেচার, যার আছে তিনটে প্রাইজ দেবে পুরো সার্কেলের যে বেস্ট। তো তারা আমার চিফ ম্যানেজার বললো, আপনার তো প্রচুর রয়েছে, আপনি তো এখানে চ্যাম্পিয়নও, তা আপনি যারা সার্টিফিকেট এনে দিন। তা আমি একটা লিস্ট তৈরি করে 25-30টা সার্টিফিকেট এই ওদের লিখে দিয়েছিলাম, বলে অরিজিনাল গুলো দেখাতে হবে। তা আমি বাড়ি গেলাম, একটা ফাইলের মধ্যে ঢোকালাম, প্লাস্টিকের ফাইল। তা আমার একটা হিরো হন্ডা মোটরসাইকেল ছিল, তার পেছনে লাগালাম। তা ভাগলপুরে বর্ষার সময় নানান গর্ত রাস্তা, সেই ঘটর ঘটর করতে করতে সেই যখন আমি ব্যাংকে পৌঁছেছি, দেখি ফাইলটা আমার পেছনে নেই। সব স্পোর্টসের সার্টিফিকেট, যত স্কুল থেকে এই এত সার্টিফিকেট, সেটা নেই আমার কাছে। ফিরে এলাম, রাস্তা দিয়ে যাচ্ছি, এই ওই দোকানে জিজ্ঞেস করলাম, সবাই বললো কি হয়েছে, আমি বললাম এরকম। তো সেই দিন আবার পরীক্ষা ছিল, ওই টিচার্সদের চাকরির জন্য একটা পরীক্ষা ছিল। তো সেটা, তো বললো টিচাররা পরীক্ষা, এই সময় রাস্তায় ভিড়, আপনার তো নতুন ফাইল, ও কেউ নিয়ে নিয়েছে, ফেলে দিয়েছে ওইগুলো কাগজগুলো, ফাইলটা যেহেতু দামি সে ইউজ করবে। আমি কিছু বললাম না। আবার কেউ বললো যে রেডিওতে বলে দিন, ভাগলপুর রেডিও স্টেশন আছে, অ্যানাউন্স করিয়ে দিন। কেউ বললো যে একটা রিক্সার মধ্যে মাইক দিয়ে অ্যানাউন্স করান। আমি ওসব কিছুই করলাম না। আমি জানি আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, খারাপ করিনি, যা হবার তাই হবে, ঠাকুরের উপর ছেড়ে দিলাম। তো আমি এসে অফিসে চলে এলাম। তো ওখানকার একজন বলছে, কই সার্টিফিকেট? তাই বললাম ওগুলো পড়ে গেছে। তা আমার স্যার এখন স্মাইলিং থাকে। তা আমরা তো শতনব্বই বলি পরমানন্দ, আমি পরমানন্দ। তো সেইগুলো চেষ্টা করতাম, ঠাকুরের জিনিসগুলো যতখানি পারা যায় কাটাই কাটাই ফলো করা। তা আমার মুখে একটা স্মাইল থাকতো স্যার। তো বলছে তুমি হাসছো, তোমার সব সার্টিফিকেট হারিয়ে গেছে, তুমি হাসছো? আমি বললাম কাঁদলে যদি পাওয়া যায় তাহলে বলুন, একটু কাঁদি। চুপ করে গেল। যাই হোক, সন্দেহ হলো, বলে এই যে এতগুলো লিখে দিয়েছে, দেখাতে পারছে না তাই আনেনি। যাই হোক, তখন তো প্রায় 3 মাস 4 মাস পরে ওটার ইয়েটা বেরোবে, তখনও পাঠানো হয়নি। আমি বললাম হয়তো পেতে পারি, একটু দাঁড়িয়ে যান। বললো ঠিক আছে, তোমার জন্য অপেক্ষা করছি। তার ঠিক 2 মাস পরে
আমি যখন বাড়ির থেকে জলখাবার খেয়ে ফিরছি, দেখি যে ওটা ৩ তলায় থাকতাম আমরা, জোনাল অফিস। আর ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর ছিল ব্রাঞ্চ, ভাগলপুর স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চ। সেখানে একজন বলল, আরে আপনাকে ওই অফিসার ডাকছেন। নাম বললো, আমি গেলাম তার কাছে, বললো আরে একজন এসেছিল, আপনাকে খুঁজছিল। আমার তাই নাকি? বলে হ্যাঁ, তাকে আমি চাটা খাইয়ে দিলাম, সেই মাত্র চলে গেল। একটা ফাইল নিয়ে এসেছিল, আমাকে দিয়েছিল, আমি আপনার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছি। আমি সঙ্গে সঙ্গে গেলাম, দেখি সেই ফাইল, আর খুলে দেখলাম সব কিছু রয়েছে। চিফ ম্যানেজার বলল, সবাই বলছে আরে তুমি তো ভীষণ লাকি, এরকম তো জীবনে দেখা যায় না। তো যে আমাকে এই কথাটা বলেছিল, সন্দেহ হয়েছিল যে তুমি হাসছো, তোমার সব হারিয়ে গেছে, তার ফ্যাকাশে মুখ হয়ে গেল। আর সেই চিফ ম্যানেজার আমার উপর ভরসা ছিল, সব দেখে দেখে রাইট করে দিল, আমার নাম পাঠালো, আর সেই বেস্ট স্পোর্টসম্যানশিপ সার্টিফিকেট আমার নামে এলো। এই ঠাকুর নিয়ে চললে এইগুলো হয়। আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স বললাম। সবাই ভালো থাকবেন। যজন যজন ইষ্টভীতিটা ঠিক মতো যদি আমরা করতে পারি, আমাদের জীবনে এই ধরনের অনেক এক্সপিরিয়েন্স সবাইকারই হবে। আর এই যে ঠাকুর আচার্যদেব এই সুযোগ যাজনটা আমরা করি না, যাজনের সুযোগ করে দিলেন ডিবি ওয়ার্কের মাধ্যমে। সবাই যেন আমরা করতে পারি, আচার্যদেবকে খুশি করতে পারি, ঠাকুরের মুখে হাসি ফোটাতে পারি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম ইষ্টভীতির উপরে। আসলে যজন যাজন ইষ্টভীতি যদি নিষ্ঠা সহকারে করা যায়, তাহলে সমস্ত বিপদ আপদ কেটে যায়। শিশি ঠাকুরের কাজকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। আর ইষ্টভীতি হলো নিকুম্বিলা যুদ্ধ। আইডিয়াল লস হলে এভরিথিং, সবকিছু লস হয়ে যায়। আইডিয়াল জীবনে না থাকলে জীবন অন্ধকারাচ্ছন্ন হয়। ধৈর্য ধরলে যে বিপদ কেটে যায়, আর ঠিক মতন ইষ্টভীতি করলে যে সমস্ত বিপদ কেটে যায়, তার নিজের জীবনের ঘটনা বলে আমাদের প্রত্যেকে সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম পিতার কোলে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙারাতুর জন্য। জয় গুরু।